যে আপনার পোর্টফোলিওতে কি কি আছে, সেই জন্য ওর মধ্যে একটা ইন্ডেক্স, একটা সূচিপত্র থাকবে। যেমন আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সিবিটিএ ব্যাকগ্রাউন্ড বা এই, হ্যাঁ, আপনি এরকম ক্যাটাগরি করে করে সিলেক্ট করবেন। এটা আমাদের এত মোটা হয়েছিল, মোর দেন 100 পেজ জমা দিয়েছিলাম আমি। আপনাদেরটাও আপনি যদি এটা গোছানো শেখেন, জানেন, আপনি ওটা পাবেন। আরেকটা উদাহরণ আপনাদের বলি, জানলে ভালো হবে। আমাদের একজন ম্যাডাম, মানে আমাদের পার্টিসিপেন্ট অ্যাসেসর হিসেবে আসছে, উনি কিন্তু রেগুলার বিভিন্ন টিভি প্রোগ্রামে বা ন্যাশনাল কুকিং প্রোগ্রামে উনি একজন মূল্যায়ন হিসেবে হিসেবে কাজ করেন, কিন্তু উনি বিটিভি সার্টিফাইড না। এই যে রূপসাদা, এরপর আর কি কি আছে না, সাহেবের টিভিতে প্রোগ্রাম হয়, ওখানে বিচারক প্যানেল থাকে, হ্যাঁ, ক্যামেরা ধরে ছবি উঠাচ্ছে, পরবর্তী নিউজ পেপারে আসতেছে। তো এরকম একজন বিচারক প্যানেলের মেম্বার আমার এখানে সিবি অ্যাসেসমেন্ট দিতে আসছে। তা আমি যখন ফুল 1 সপ্তাহ ক্লাস নিলাম, ক্লাসের পরে আউটকাম দেখা গেল কি, যে রিটেনে কম্পিটিশন হওয়ার প্রবাবিলিটি অনেক কম, কারণ বয়স হয়েছে, এদের মানুষ মনে রাখতে পারে না, হ্যাঁ, আর বই দ্রুত কভারেজ করাও তার নেই। কিন্তু তার তো যে ন্যাশনাল লেভেলটা, আমরা যারা বানাচ্ছি, তারা যে স্কিলকে অ্যাসেস করবে, সেই কাজটা অলরেডি সে করতেছে। হ্যাঁ, জাতীয় পর্যায়ে কুকিং রান্না হচ্ছে, তারা তো বিচারক, তারা দেখতেছে যে কার রান্নার প্রক্রিয়া সঠিক আছে, কোনটা স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে, এই কাজটা অলরেডি করতেছে। আমি তারপর তারা বুঝে দিলাম যে আমাদের একটা মেথড আছে পোর্টফোলিও। তার মেয়ে হলো ডাক্তার, আমি বললাম যে উনি আমার, স্যার এই যে দেখেন আমার এই অমুক টিভিতে, আমার এই পত্রিকা, আমার এইগুলো প্রকাশ হয়েছে, আমি অমুক অমুক জায়গায় বিচারক প্যানেলে কাজ করেছি। দেখুন, হ্যাঁ, আপনি এটা আমাকে যেরকমটা বলেছেন, আমি আপনার যে গল্পটা করছি, যে আপনি এই স্টাইলে আপনি নিজের ব্যাকগ্রাউন্ড একটা পোর্টফোলিও আকারে আমাদের মানে আপনি রেডি রাখেন, এটা আমি অ্যাসেসমেন্টে উপস্থাপন করব। তো সে এত সুন্দর একটা জিনিস বানালো, এটা বলে সফট কপি মনে হয় আমার সমস্ত ড্রাইভে রাখা আছে, মানে ভেরি নাইস। কারণ তার মেয়ে তো ডাক্তার, এমবিবিএস, তার মেয়ে হেল্প করেছে, কালার ফটো দিয়েছে, কালার প্রিন্ট আউটও দিয়েছে। তারপরে অ্যাসেসমেন্ট যখন হলো, খুব বেশি পারফর্ম করেনি, কিন্তু তাকে নটিয়েট সে হয়নি, কারণ সাধারণ স্যার এই সামগ্রিক মূল্যায়নে, পোর্টফোলিও মূল্যায়নে তাকে কম্পিটিট করা হয়েছে। সে বিটিভির মনে করেন যে সার্টিফাইড অ্যাসেসর সেও কাজ করছে, এখন তো আর বিটিভি নাই। এটা আপনাদের কেন বললাম, যিনি অ্যাসেসর হিসেবে আসে, হ্যাঁ, সেটা আপনার এই 5টা সিবিএলএম এর কন্টেন্ট দেখা এইটুকুই নটে না, আপনি স্ট্যান্ডার্ড কভার করেছেন কিনা এটা দেখে, আর যদি ওভার এক্সারসাইজ আপনার আরও বেশি জানা থাকে, এটা আপনার জন্য পজিটিভ। আর মিনিমাম যেটা জানা উচিত, এইটা যদি না থাকে, তখন সাজেস্ট করা হয় আপনি এই জায়গাগুলোতে ইমপ্রুভ করেন, ইমপ্রুভিং এরিয়াগুলি দেখিয়ে দেওয়া হয়। আপনারা লাঞ্চের পরে অনেকের এই চকলেট টকলেট দিচ্ছে না, ঘুম টুম পাচ্ছে, মানে গরম পানি চাটা দেওয়া লাগে না লাঞ্চের পরে, আমরা এগুলো জানি। আমাদের যে নতুন স্টেজে আমরা সাপোর্ট সার্ভিসটা অনেকটা গ্যাপ রয়েছে, এই ধরনের প্রোগ্রামে কথা শুনলে লাগে। মোস্তার নালে বলতেন সবার একটু গরম চা দেখে দিতে পারে, তো দেখ স্যার বলেন। আচ্ছা যাক, তাহলে পোর্টফোলিও বিষয়টা কি, এটা কি আমরা ধারণা পেয়েছি? হ্যাঁ, তাহলে আপনি যদি অ্যাসেসর হিসেবে যখন কাজ করতে যাবেন, যিনি আরপিএল হোক, রেগুলার বেস হোক, আপনি তো একজন জাজ বিচারক হবেন, তাহলে শুধুমাত্র তার কাজটা হলো এইটাই শুধু না, পোর্টফোলিও যদি তার থাকে, এইটাকে আপনি মূল্যায়নে আনতে হবে, কারণ ওইটা একটা মেথড অফ অ্যাসেসমেন্ট। একজন অ্যাসেসর ক্যান্ডিডেটের যে বিষয়টা দেখবে, সিএস হলো আমাদের বেঞ্চমার্ক। হোয়াট ইজ বেঞ্চমার্ক? সিএস, এটার উত্তরটা ঠিক এইটা না। সিএস ইজ দ্য বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক হলো মূলত এটা একটা বেজ লাইন, যাকে ভিত্তি করে, হ্যাঁ, আমাকে অ্যাসেস করতে হবে বা আমাকে ট্রেনিং ডেলিভারি করতে হবে, যে কতটুকু শিখেছে অ্যাসেসর হিসেবে দেখবে, লার্নিংটা তার কি হয়েছে, তাই না? কারণ নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এটা তো বর্ডারলেস, অনেক কিছু থাকতে পারে, কিন্তু বেঞ্চমার্ক হলো একটা ভিত্তি, যে কতটুকু কোন লেভেলে শিখবে, হ্যাঁ, কোন লেভেলের জন্য কতটুকু প্রযোজ্য, সেইটা আমরা পাবো আমার বেঞ্চমার্ক সিএসসি।
ঠিক না? তাহলে ঠিক একইভাবে আপনি সিবিএ মেথোডোলজি 4 এর কতটুকু জানলে আপনি একজন অ্যাসেসর হিসেবে কাজ করতে পারবেন, সেইটা আমার সিবিএ লেভেল 4 এর সিএসএ দেওয়া আছে, বলা আছে। এখানে আমার এই যে 5টা ইউনিট অফ কম্পিটেন্সি নির্ধারণ করা হয়েছে। 5টা ইউনিট অফ কম্পিটেন্সি কি কি সিবিএ 4 এর জন্য? সবাই জানি তো, দেখতে পারবো, বলতে পারবো, তাই না? রাইট। একটা হলো প্রাইভেট সেক্টরে কাজ করতে গেলে, কিভাবে ইফেক্টিভলি কাজ করতে গেলে যে কন্টেন্টগুলি আমাকে ক্লিয়ার হতে হবে, সেটা বহুবার আলোচনা হয়েছে অনলাইনে, আপনারা দেখেছেন। সেকেন্ডলি, অ্যাপ্লাই ওস ইন এ সিবিটি এনভায়রনমেন্ট, আমার স্বাস্থ্যগত বিষয়গুলি, বিশেষ করে অকুপেশন হেলথ এন্ড সেফটি, যার যার অকুপেশনের যে সেফটি ইস্যুগুলি, এগুলি ভালো করে বুঝতে হবে। আপনি মনে করেন যে আছেন আরেকজন ইআইএম, আরেকজন আইসিটি, কম্পিউটার অপারেশন, সবারই কি অকুপেশন হেলথ এন্ড সেফটি সেম হবে? হ্যাঁ, সেম হবে। ভিন্নতা রয়েছে না? এই ভিন্নতাগুলি বুঝতে হবে। অ্যাসেসর অনেক সময় জানতে চায়, টেল মি দ্য সেফটি ডিভাইস অফ ইউ অকুপেশন। হ্যাঁ, তখন কিন্তু কমন জেনারেল নাম বললে সে স্যাটিসফাইড হবে না, যে আপনার অকুপেশনে কি কি সেফটি ডিভাইস লাগে। হ্যাঁ, তো সেটা বুঝতে হবে। তো এইখানে হলো স্কিলের জন্য, আর আমাদের এই মেথোডোলজি সেফটির জন্য, আমরা সেফটিতে কিভাবে অ্যাপ্লাই করব, সেফটি এনশোর করার জন্য আমাকে এটাতে কি বলে, হ্যাজার্ড ইন্সপেকশন বা হ্যাজার্ড দূর করার জন্য আমাদের একটা হায়ারার্কি আছে। এটা কি বলে, তারা অকুপেশন হেলথ সেক্টরের মধ্যে একটা চক পেয়েছিলেন, এটার নাম কি? হ্যাজার্ড কন্ট্রোল। এটা রিস্ক কন্ট্রোল অফ রিস্ক, হায়ারার্কি কন্ট্রোল অফ রিস্ক। রিস্ক কিভাবে কন্ট্রোল করবে সেইটার একটা হায়ারার্কি, মানে প্রায়োরিটি সেট আপ করা হয়েছে, যে কোনটা আগে, কোনটা পরে, কোনটার ডেপথ কতটুকু, তাই না? এলিমিনেশন থেকে শুরু। হ্যাঁ, এলিমিনেশন থেকে শুরু, মানে হাইয়েস্ট প্রায়োরিটি আমাদের কি? এলিমিনেশন। মানে আমরা চাই না হ্যাজার্ড থাকবেই না। হ্যাঁ, যদি সম্ভব হয়, সম্ভব হয়, রাইট। যদি না হয় তখন তাহলে আইসোলেশন করতে হবে। আর যদি সাবস্টিটিউট করা না যায় তাহলে আইসোলেশন। আইসোলেশন যদি করা না যায় তখন আমাদের ইঞ্জিনিয়ারিং ডাকতে হবে। ইঞ্জিনিয়ারিং যদি না পারে তখন অ্যাডমিট যদি সম্ভব না হয় তখন পিপি পরিধান করতে হবে। দ্যাটস গুড। এই যে আইডিয়াটা, এটা আমরা অনেকে মুখস্থ করে আমরা বোঝাতে সক্ষম হই। আপনি যেটা বলেছেন সুন্দর বলেছেন। তাহলে আমি যদি আমি প্রশ্ন করি, হুইচ ইজ দ্য লোয়েস্ট প্রায়োরিটি অফ হায়ারিটি কন্ট্রোল, তাহলে পিপি। তাহলে পিপি এটা হলো সর্বনিম্ন অবস্থা, হ্যাঁ, যে একেবারে নিজের সেফটির জন্য। হ্যাঁ, কিন্তু আমার হাইয়েস্ট প্রায়োরিটি হলো এলিমিনেশন। এই প্রশ্নটা অনেকে ভুল করে, অনেক সময় বিটিভিতে একটা দেখেছি যে প্রশ্নটা চাওয়া হয়েছে, হ্যাঁ, রাইট ডাউন দ্য হায়ারার্কি অফ রিস্ক ফ্রম বটম টু টপ or টপ টু বটম। তখন আপনার বোঝা লাগবে যে বটম টপ আর টপ টু বটম কোনটা, তাই না? এটা প্রায়োরিটি অনুযায়ী যদি বটম টু টপ বলে, বটমটা কোনটা? নিচে। তাহলে পিপি হইলো বটম। তাহলে বটম টু টপ বলে পিপি উপরে দিয়ে লিখতে হবে। হ্যাঁ, জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, গুড। তাহলে এটা একটা গেল। তারপরে ওখানে আমরা বসে পড়েছি সেফ। সেফ করছে, হ্যাঁ, এই সেফ মনে রাখলে আপনি হ্যাজার্ডের অনেক উত্তর দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যে যে মেকানিজম ব্রিজ করতে কিন্তু বানায় নি সেফের 5টা এই জিনিসের ফুল মিনিং বলেন। SAFE ফুল মিনিং কি? আপনার সেই বেলেন আছে। সেফ, SAFE, সেফ। সেফ মানে নিরাপদ, কিন্তু না। What are the steps of control the risk? Identify the risk, hazard. Identify the hazard. আমার প্রশ্ন বলেছেন, what are the steps of control risk? রিস্ক কন্ট্রোল করার জন্য ধাপগুলি কি, কিভাবে আপনি কন্ট্রোল করবেন? Control. Elimination, substitution, isolation. হ্যাঁ, এটা একটা হায়ারার্কি, এটাও ধাপটার মধ্যে পড়ে, কিন্তু এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট আনসার রয়েছে। এটা হলো আপনার ওই সেফ। স্যার অ্যাকচুয়ালি মনে হয়
Spot দেয় না। বুঝতেছি, মানে কোন answer, কোন এই প্রশ্ন জন্য আছে তো না? এখন বেশি নটিয়েট এই জন্য হয় যে কি চাওয়া হয়েছে আপনি কি লিখে দিচ্ছেন। স্যার, answerগুলো বুঝতেছি, কিন্তু মানে কি চাচ্ছে, কি answer যদি বলা হয় যে কিভাবে আপনি রিস্ক কন্ট্রোল করবেন, তাহলে যে আগে কি রিস্ক কন্ট্রোল করবেন, কি রিস্ক হোয়াট ইজ রিস্ক, রিস্কটা কি বলছেন? যেটা আমার কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, ঝামেলা হবে সেটা। মানে খারাপ Risk, ঝুঁকি, হয়, ঝুঁকি। সেটা হচ্ছে risk। এটা হলো বাউন্ডারি অফ হ্যাজার্ড, মানে যে সীমার ভিতরে ঢুকলে হ্যাজার্ড ব্যাঘাত সৃষ্টি হবে, harm হবে। ঝুঁকিতে পড়তে পারি, ক্ষতি হতে পারে, এটাই রিস্ক। হ্যাঁ, কিছু কিছু ডেফিনেশন ভেরি ক্রিটিক্যাল, কিন্তু আমরা বারবার চর্চা করতে এগুলো আমাদের মাথা আমরা এইভাবে নিচ্ছি। আপনারা যদি বলতে পারেন অ্যাসেসরকে, হ্যাঁ করে না, তাহলে বাউন্ডারি অফ হ্যাজার্ড হলো রিস্ক, যে সীমানা আমি করতে ঝুঁকি আসতে পারে সেটা হলো রিস্ক। তাহলে রিস্ক আমি কন্ট্রোল করবো কিভাবে? ওই যে সেট মনে রাখবেন, সেট এসটা কি স্পট দ্য হ্যাজার্ড। স্পট মানে আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড। হ্যাঁ, তা আবার কি ধরনের ঝুঁকি হতে পারে, এই ঝুঁকিটা কত ফ্রিকোয়েন্টলি হতে পারে, হ্যাঁ, তো এগুলি আমাকে আগে চিহ্নিত করতে হবে। তারপরে সেইটার পরে এতে যে আপনি যেটা বলেন অ্যাসেস দেয়, মানে কোন লেভেলের ঝুঁকি বা রিস্কটা হতে পারে সেটা বুঝতে হবে। দেন একটা কি ফিক্স এটা আছে না আপনার এই সিবিএলএম এর, আপনি দেখেন ওর সিবিএলএম এটা আছে, হ্যাঁ আছে না, আছে। ওটা এখানে এসএপি লেখা আছে, ভিতরে লেখা আছে একটু আলাদা আছে। হ্যাঁ স্পট থাকে আর ফিক্স থাকে। হ্যাঁ, তারপরে ইভ্যালুয়েশন দ্য রেজাল্ট, বা ইভ্যালুয়েট দ্য রেজাল্ট। আপনি আইডেন্টিফাই করলেন, অ্যাসেস করলেন কি টাইপের কি হবে না হবে, তারপরে নির্দিষ্ট করলেন ও তাহলে এইটার ব্যবস্থা আমি ওরকমটা নেব। হ্যাঁ, এখন আপনি যে ব্যবস্থাটা নিলেন বা নেবেন, এইটা কতটুকু কার্যকরী হলো সেইটা আবার মূল্যায়ন করতে হবে। এইটা হলো ভেরি শর্টলি হাউ টু কন্ট্রোল দ্য রিস্ক। এরপরে এখানে এখন কিছু সৃজনশীল প্রশ্ন আসে, যে প্রশ্নগুলি ডিরেক্টলি আপনি বইয়ে পাবেন না, সিবিএলএম এ পাবেন না, কিন্তু সিবিএলএম এর ভেতর থেকেই আসে। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু গল্প করি। 1 নম্বর সিবিএলএম এ আমরা কি কি পড়েছি আপনাদের দেখি, আপনার সঙ্গে একটু শেয়ার করি। আমরা প্রথমে পড়েছিলাম পলিসি, যে পলিসির কারণে আজকে আমরা আপনারা এই দিঘলিয়ায়, হ্যাঁ পলিসি পড়েছেন না প্রথম? পলিসিটা হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। এখন ভার্সন কত চলে? ভার্সন 1 না স্যার, ভার্সন 2 11 সালে একটা ভার্সন ছিল, 2022 সালে ভার্সন। এখনো তো আসেনি স্যার। গুড, তাহলে 11 ছিল ফান্ডামেন্টাল, এর ডাবল করলে কত হয়? 11 ডাবল 22। তাহলে এটা কি আপনার আমার ভুল হওয়ার কথা? এখানে কিছু মেকানিক্যাল কিভাবে মনে রাখবেন? অনেক সময় চাপে বললে ব্রেন কাজ করতে ওই 11 কিন্তু ডাবল হয়েছে 22। এটা মাইন্ড মেকানিজম, কিভাবে মনে রাখবেন? স্যার আমরা যেটা সিভিলিয়ামটা পড়তেছি এটা হচ্ছে 1 ভার্সন। এটা ভেরি সুন the updated version will be এটা published. অনলাইন থেকে সার্চ দিলে পাওয়া যায়, আপলোড করে নেওয়া যায়। হ্যাঁ, আপডেটেড ভার্সনটা আপনারা খুব দ্রুত পাবেন। এনএজের আপডেটেড একটা হয়েছে, এটা এখনো পাবলিশ করেনি, খুব শীঘ্রই পাবলিশ হবে। এটা যখন হবে তখন দেখবেন যে এটা আমরা ব্যবহার করবো না, স্যার আমার এডুকেশন নিয়ে ভার্সন 2 থেকেই করছি, কোনো অসুবিধা নেই। এখন তো হলো ক্লোজ বুক অ্যাসেসমেন্ট। হ্যাঁ, আপনি তো সিবিএলএম অ্যাসেসমেন্টের আনসার দিতে পারছেন না। আমি গল্প করতেছি কেন, যে আপনি যে সিবিএলএমগুলি স্টাডি করলেন, আপনার অ্যাসেসরের জন্য যে বেসলাইনগুলি দরকার কতটুকু আপনি অ্যাচিভ করেছেন সেটা একটু নকিং এর জন্য, হ্যাঁ, নিজের মতো করে পড়ে নিন। আমি যেগুলি বলতেছি এই ধারণাগুলি আপনার থাকলে আমি আশা করি আপনি নটিয়ে হবেন না, বোঝা গেল? কারণ এমন প্রশ্ন আপনি পাবেন ডিরেক্টলি যে কোয়েশ্চেন কমন করবে, ডোন্ট থিঙ্ক লাইক দিস, এটা কিন্তু ভুল হবে। তাহলে সিএসটা পড়বেন, সিএসটা দরকার হলে আবার স্টার্টিং ট্রেনিং দেখবেন সিএসসি কি কি বিষয়গুলি বুলেট ফর্মে আছে, যেগুলি যে অনলাইন প্রেজেন্টেশনে সার্কিট স্যার আলোচনা করেছে। আমি মনে হয় একদিন না দুদিন সময় পড়েছিলাম, মনে নাই করেছি। তবে সিস্টেমটা হলো এটা, যে সিএসটা হলো বেঞ্চমার্ক, এই সিবিএলএম যিনি লিখেছেন আর এই পরবর্তী যে সিবিএলএম আসতেছে দেখবেন যে লট অফ গ্যাপ, হ্যাঁ ডিফারেন্স, এটা আপনারা পাবেন। পিটিভিটাও বের করেন দেখবেন যে অনেক।
সিবিএলএম যে কেউ লিখতে পারে, যে কেউ এটা সিএস থেকে নিয়ে এক্সপ্লেইন করতে পারে বা মডিউল তৈরি করতে পারে গাইডলাইন অনুযায়ী, কিন্তু 10 জন দেখলে 10 রকম হবে। আমার মূল জায়গা হলো কোথায়? সিএস। এই জন্য এগুলো পর্যালোচনার মাধ্যমে ক্লিয়ার হতে হবে। 1 নম্বর, সিবিএলএম থেকে আমাকে বাংলাদেশে ইফেক্টিভলি কাজ করতে গেলে আমাকে পলিসি জানলাম। এখন এই নিয়ে কিছু বিষয় আছে যে এই যে পলিসিটা আসলো হঠাৎ ইস্যুস, কেন পলিসি আনলো, তাই না? ওটা ওই 6 নম্বর পেজে মনে হয় 10, 12, 13টা ইস্যু আছে। আবার এই ইস্যুটাই লিটল কনসাইজ হয়ে আসছে, অর্ডার দ্য ফিচার or characteristics or function of national skill development policy। করেছেন না? 10টা না? ও আপনি বলেন তো 5টা ফাংশন বলেন। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির 5টা কাজ বা ফাংশন বা ফিচার মনে করেন আসলো, বসে বলেন। আপনি বলেন, আমি বুঝেছি, অসুবিধা নেই। বিএনপি বা এনডিপি একটা, ঠিক আছে। আমার প্রশ্নটা কি, আমার প্রশ্নটা আপনারা পেয়েছেন? প্রশ্নটা কি বলেন স্যার? ন্যাশনাল সিস্টেম আর বিএন আর টিও পলিসিগুলো কি স্যার? আচ্ছা গুড, আপনাকে আমি পরে আবার সুযোগ দিচ্ছি, আপনি স্যার বিএনকিউএফ, তারপর কিউএস, তারপর আরপিএল আছে, সিবিটিএ, তারপর হচ্ছে আচ্ছা গুড। এনডিপি করবে আমরা বিএনপি বলতে জাস্ট গুড। ওখানে 10টা রয়েছে ভেরি কমন টার্মগুলি, আমরা যেখানে বাঁচানোর চেষ্টা করতেছি, এগুলি আরো ক্লিয়ারলি আমরা মাথায় রাখবো। আর কি বলবেন? আপনি লাইনে আছেন, ঠিক আছে বলেন। ন্যাশনাল টেকনিক্যাল এডুকেশন এন্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, সিপিপিএ। এডুকেশন আছে কি এখানে? ফুল শব্দ এটা স্যার এনএসডিএল টিচার, এনএসডিএল। আমার তো 1 নাম্বার সিরিয়ালে নেই। এনএসডিপি বৈশিষ্ট্য না স্যার? হ্যাঁ। আচ্ছা প্রশ্নটা আগে বুঝেন, কোন জায়গাটা ভুল হয়। অনেক পড়াশোনা করেও প্রশ্ন লেস টেল মিল না থাকলে তখন এই যে অ্যাকসেসর আনসারটা নেয় না। আমি ওই এই জায়গাগুলি আপনার কমায় দেওয়ার জন্য আমি কিন্তু কথাগুলি বলতেছি। তাইলে আপনি এনএসডিপি, ওখানে লেখা আছে ফিচার অফ এনএসডিপি। হ্যাঁ, পলিসির ইস্যুর পরে কিন্তু এটা আছে ফিচার অফ এনএসডিপি। ফিচার অফ এনএসডিপি যে 10টা রয়েছে, এই 10টার প্রথমটা হলো এনপিডিকের, সিবিটিএ, কাজ কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, এর মধ্যে আরপিএল আছে, স্ট্রেংথেনিং ইন্ডাস্ট্রি ইনস্টিটিউশন অফ লিঙ্কেজ, তাই না? অ্যাকুরেট লেবার মার্কেট, অ্যাক্সেস ফর আন্ডারপ্রিভিলেজড গ্রুপ, কোয়ালিটি কাজ কোয়ালিটি, মানে এগুলো আপনারা পড়েছেন। এখন আমি যদি এর ফিচার না বলি, আমি বললাম, আমি যে ঘুরে বললাম যে টেল মি দ্য ফাংশন অফ এনএসডিপি, ক্যারেক্টারিস্টিক্স অফ এনএসডিপি, একই জিনিস হবে না? হ্যাঁ, একই জিনিস, একই জিনিস। তাহলে এইটা আপনারা পড়েছেন, নতুন না, তাই না? কিন্তু প্রশ্নের ধরন পাল্টে গেলেই আমরা কনফিউজড হয়ে যাই। আমরা কনফিউজড হব না। এরকম প্রশ্ন আসলে আপনি চেষ্টা করবেন ন্যূনতম 4টা পয়েন্ট লেখার জন্য। 10টা আছে থাকুক, আপনি 4টা লিখেন। হ্যাঁ, বা প্রশ্নের ধরন বুঝে আপনি কোনো প্রশ্নের উত্তর ফাঁকা রাখবেন না। প্রশ্ন যতক্ষণ না বুঝছেন আপনি লজ্জা পাইলে হবে না। অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন যে প্লিজ এক্সপ্লেইন দ্য কোয়েশ্চেন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। Assessor, until you are satisfied, assessor he or she bound to explain to you. এটা আপনি বিরক্ত, অ্যাসেসর বিরক্ত বোধ করলেও পোলাইটলি তাকে হ্যান্ড রেজ করবেন, বলবেন, সে বলবে। কারণ একজন অ্যাসেসরের বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত। বিচারক কখনো ক্ষিপ্ত হবে না। আপনি বুঝছেন না, আপনার ইংলিশ আপনার মাদার টাং না, এই বলার কিন্তু বিচারকের রাইট নাই, বা আপনার পড়া হয়নি, আপনি পরে আসেন, আপনি বুঝেন নাই, ওটা বলা হয় অ্যাসেসরের কাছে। অ্যাসেসরের কাজ হলো ইনিশিয়েট দ্য স্কিল, নলেজ অর অ্যাটিটিউড, whether she or he has একজন ক্যান্ডিডেটের দক্ষতা, নলেজ, অ্যাটিটিউড যেটা দরকার, রিকোয়ার্ড, এটা আছে কিনা ওটা টেনে বের করে আনে। এটা হলো অ্যাসেসরের কাজ। আপনার যেহেতু রাইট আছে, মানুষের রাইট কয়টা? কি কি?
Sir, right to know, right to refuse, right to practice. জানার অধিকার, Right to know, right to participate, right to refuse. Right to know, right to participate, right to refuse. যেহেতু এটা একটা রাইট, হিউম্যান রাইট, আমরা সিবিকে দেখেই পেলাম, তাই না? সেই জন্য you have the right to ask the question in the assessment center during the assessment. If you don't understand the question, you can ask the assessor. যদি আপনি পোলাইটলি আপনি যে প্রশ্ন করছেন আপনার প্রশ্নকরণের ধরন থেকেও অ্যাসেসর আপনাকে জাজ করবে যে আপনি কোন লেভেলের ক্যান্ডিডেট, হ্যাঁ, আপনার ধরন প্রশ্নের ধরন ঠিক আছে কিনা। আর কেউ যদি অ্যাসেসরকে ভেরি কমন প্রশ্ন যখন করে, অন্য কারো যদি এই কোয়েশ্চেনটা রিলেভেন্ট হয় যেটা আপনারও কোয়েশ্চেন, তাহলে এই সেম কোয়েশ্চেন না করে আপনি একটু কান লাগাতে পারেন, তাহলে বেটার হয়, অ্যাসেসরের জন্য ইজি হয়। আবার একই প্রশ্ন আরেকজন রিপিট করলেও আপনি ক্ষুব্ধ হবেন না, কারণ ওই দিন কিন্তু আপনাকে যথেষ্ট ধৈর্যের পরিচয় গ্রহণ করতে হবে, যিনি অ্যাসেসর তারও দায়িত্ব এটা করা। তাহলে এইটা আমরা পলিসির পরে আমরা চলে আসছিলাম কোথায়, 1 নম্বর সিভিএলএমে কম্পিটেন্সি বিষয় জানছি। হোয়াট ইজ কম্পিটেন্সি? কম্পিটেন্সি এমন একটা টার্ম, এইটা দিয়ে 1 নম্বর সিভিএলএম সিংহভাগ কভার হচ্ছে। কম্পিটেন্সি সক্ষমতা, তাই না? What are the parameter of competency? কয়টা অংশ আছে? তিনটা। নলেজ, স্কিল, অ্যাটিটিউড। আর what are the types of competency? এই প্যারামিটার উপাদান আর টাইপ এক জিনিস না। What are the types of competency? নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি আর তিনটে এই ধরনের নাকি? কম্পিটেন্স। হ্যাঁ, আর যদি আমরা ক্যাটাগরি বলি, Sir, category type correct. এক। আচ্ছা, তাহলে কম্পিটেন্সি আমরা বুঝলাম, টাইপ বুঝলাম, এখন হলো হোয়াট আর দ্য ফিচার অফ কম্পিটেন্সি? চারটা স্যার। চারটা, গুড। চারটা সবাই জানা আছে? না না না, আমি বলি আপনারা এই গ্রাউন্ড রুলটা বুঝি, একজন যখন আনসার করে আমরা নীরব থাকবো, থাকলে ভালো হয় কি? আপনি বলবেন, শুরু করেন, বলেন ভ্যালিডিটি কম্পিটেন্সির আমি কি বুঝাচ্ছি, ফিচার অফ কম্পিটেন্সি। তাহলে আমার মনে হয় প্রশ্নটা আপনি বুঝতে পারেন, আমি মানে যেটা চেয়েছি সেটা আপনি আনসার বলছেন না কেন, এটা কেন হয়েছে আপনি পড়েছেন, হয়তো আর কোয়েশ্চেনটা আপনি রিয়ালাইজ করেন। আরেকজন বলেন তো, আপনি বলেন। being able to do the job. এই এবার বুঝেছেন আপনি, তাইলে প্রথমটা এটা, তাই না? হ্যাঁ, বিং এবল টু ডু দ্য জব, এটা কোন ডাইমেনশন? ডাইমেনশন কয়টা? Dimension type. একটা। বিং এবল টু ডু দ্য জব, এটা একটা ডাইমেনশন সঙ্গে মিল আছে, সেটা কোনটা? চেষ্টা করতে পারো স্যার, এটা বলুন না নিউজ থেকে। হ্যাঁ, News থেকে এসেছে। ও আচ্ছা আচ্ছা, সেকেন্ডটা কি? এটা কিন্তু চর্চা হচ্ছে, আপনার হল পর্যন্ত মনে রাখলে আপনাদের জন্য আপনার পটেনশিয়াল বেড়ে যাবে। Being able to do the job, knowing why and things are done, কেন কাজটা করা হয়, কিভাবে করবো, নাকি? এটা হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আমি যদি জানি কাজটা কেন করবো, কিভাবে করবো, তাহলে এটা সিকোয়েন্স বুঝতে হবে, কোনটা কেন শুরু করবো, এগুলো মেনটেন করতে হবে, মানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা জানতে হবে। 3 নাম্বারটা কি? What to do if things go wrong. What to do if things go wrong. Go wrong. কাজটা করতে গেলাম, স্বাভাবিকতা যদি কোনো ব্যত্যয় ঘটে, ইরেগুলারিটিস আসে, তাহলে আমি কি করবো, এটাও জানতে হবে। এটা হলো কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। হাউ কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল বি ইভালুয়েটেড? কিভাবে আপনি কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল যাচাই করবেন? ইটস এ কোয়েশ্চেন। প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু কোয়েশ্চেন আছে, আমি যেগুলি বলতেছি সবগুলি কোয়েশ্চেন এবং সবগুলি অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন মনে করতে পারেন। কোনো না কোনো সময় বিটিএ এনএনজি অথবা ওরালি আসে, একেবারে কনফার্ম কোয়েশ্চেন এগুলি। কিভাবে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল যাচাই করা হয়? প্রশ্নের মাধ্যমে। বাই আস্কিং কোয়েশ্চেন, তাই না? তাহলে ডাইমেনশন আমরা ফিচার কয়টা বললাম? 3টা, আরেকটা বাকি আছে। আর এটা Having the right approach to the job. the right approach to do the job safely and properly. কাজটা প্রপারলি করতে হবে, কাজটা আপনি এমনভাবে করবেন, রাইট অ্যাপ্রোচ থাকা লাগবে। কাজ করতে গিয়ে আরেকজনের কাজের হ্যাম্পার হবে, প্রোডাকশনের হ্যাম্পার হবে, এরকম হলে হবে না, তাই না? আপনার কাজ করছেন, আগ দিয়ে ক্ষতি হচ্ছে, ওটা হবে না। সঠিক পন্থা, এনভায়রনমেন্ট, সকল কিছু সার্বিক বিষয়টা দেখতে হবে। এইটা তাহলে কোন ডাইমেনশনে পড়ে? এই যে আমি কথাগুলি বললাম, ডাইমেনশনের সঙ্গে মিলিয়ে ফিচার,
এটা কি ওইভাবে কোথাও ব্যাখ্যা করা আছে? না স্যার। না, কিন্তু আপনি এখন জেনেছেন, তাহলে আপনার কনফিডেন্স আরো বেড়ে গেল। হ্যাঁ, আমরা এগুলো যদি জেনে বুঝে আমরা প্রস্তুতি নিই, তাহলে দেখবেন প্রশ্নের ধারা ধরন যেরকমটাই হোক আপনি বুঝতে পারবেন। প্রশ্নটা বুঝলেই দেওয়া হয় তার এইটার উত্তরটা এটা হবে। তাহলে আমরা ফিচার ডাইমেনশন কিন্তু কভার হয়ে গেছে। এখন অনেক সময় এসএসও প্রশ্ন করে যে আপনার অকুপেশন থেকে কন্টিনজেন্সি ম্যানেজমেন্টের প্রশ্ন করে। হ্যাঁ, এখন আপনার বইয়ে দেওয়া আছে ইউজ অফ ফটোকপিয়ার, পেপার জ্যাম লাগলে আপনি এটা ছড়ায় ফটোকপি করতে পারেন, এটা একটা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এখন আমি ইলেকট্রিক্যালে আছি, তার ইনসুলেশন আমি ওয়ার স্টিপার ইনসুলেশন রিমুভ করি। এখন ওয়ার স্টিপার নাই, কিভাবে আমি ইনসুলেশন রিমুভ করবো? কম্বিনেশন প্লায়ার দিয়ে করতে পারি, ইলেকট্রিশিয়ান নাইফ ব্যবহার করতে পারি। It's an example of individual occupation of contingency management skill, তাই না? এখন আপনার স্কিল থেকে যদি প্রশ্নটা আসবে, একটা বলে মুখস্থ করে রাখলে নটে না, আরেকটা বলে মানে আপনার স্কিলটা ডেপথটা কতটুকু রয়েছে সেইটা যাচাই করার। হ্যাঁ, আমাদের যেহেতু সীমিত সময় রয়েছে, আমি কিন্তু ওভারঅল গল্পগুলি করতেছি যেন আপনি কি শিখেছেন তার সঙ্গে ম্যাচিং বা গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য। তাহলে আমরা কম্পিটেন্সি, তার ডাইমেনশন, ফিচার, এগুলি আমরা কি ক্লিয়ার হয়েছে আশা করি। তারপরে আমরা কি পেয়েছি কম্পিটেন্সি থেকে? তারপরে মনে হয় সিএস আসছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। যে কম্পিটেন্সি মানে যে সক্ষমতা, কারণ আপনার সক্ষমতা কতটুকু হবে, কোর্স এজ ফ্রম হোয়ার ইউ ক্যান গেট ইজ ডিপেন্ডস অন ইউর সিএস। যাতে কোন লেভেলে সক্ষমতা অর্জন করবেন, সেই জন্য আমার দরকার এখন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস। তাহলে সিএস এর ডেফিনিশন, হাউ ইউ ক্যান ডিফাইন হোয়াট ইজ সিএস? আমরা সবসময় সিএস বলছি না, স্ট্যান্ডার্ড এমন একটা গাইডলাইন যার ভিতরে নলেজ স্কিল অ্যাটিটিউড অনুযায়ী কোন কাজ কিভাবে করতে হবে এবং একজন ক্যান্ডিডেট সেটা তার বুঝতে পারে। আচ্ছা, ঠিক আছে, একটা রিটেন গাইডলাইন যার মধ্যে কোনো একটা কোয়ালিফিকেশনের জন্য কি কি কাজ করতে হবে, কি কি নলেজ দরকার, কি কি স্কিল দরকার, সেগুলি বলা থাকে। হ্যাঁ, ফর প্র্যাকটিস ইন হিজ অর হার অকুপেশন। জাস্ট গুড, এটা আপনার আইডিয়াটা এরকমটাই। আরো কেউ ইংলিশে বলতে পারবেন? CS is industry determined institution. Good. CS is industry determined specification of performance. একটা শব্দ লাগালে good enough. তাহলে CS is the written guideline where industry determined performance or specification are written that are required for practice in his or her occupation. এটা বিভিন্নভাবে আপনি ডিফাইন করতে পারেন। মূল কথা হইল কোনো একটা কোয়ালিফিকেশনের পারফরমেন্স ও স্পেসিফিকেশন, কি কি পারফর্ম করতে হবে, কিভাবে করতে হবে, কতটুকু লেভেলে করতে হবে, এইটা সিএসএ বলে দেওয়া থাকে। আর যদি এরকম হয় যে ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড, সরি ইন্ডাস্ট্রি সিএস, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তাহলে কি হবে ডেফিনেশনটা? একই, শুধু ইন্ডাস্ট্রি শব্দটা, যেটা কিন্তু আমাদের শিল্প ডিমান্ডেড, হ্যাঁ, শিল্প কারখানা ডিমান্ডেড কাজগুলি আমরা চিহ্নিত করে এটা সিএস অকুপেশন বা কোয়ালিফিকেশনে যেটা আসে, সেই জন্য আমরা ওইটাকে ইন্ডাস্ট্রি শব্দটা যুক্ত করলেই সিএস এর সাথে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা হবে আশা করা যায়। এখন সিএস যে আমরা বললাম, সিএস এর উপাদান অংশ নিয়ে সিএস হয়, অর্থাৎ দ্য কম্পোনেন্ট অফ সিএস, তাই না? অংশগুলি কি কি? 9টা। আপনারা বই খুললে বা সিরিয়ালে খুললে পাবেন কোনো কোনো জায়গায় 8টা আছে। ইউনিট কোড এন্ড টাইটেল, এটা লিখে যদি আমরা একটা বলি তাহলে 8টা, 9, এটা তো আমরা সবারই মুখস্থ। হ্যাঁ, 10টা সংখ্যায় বলেন শুনি। আচ্ছা, আমার সাথে আসি, আমরা প্রথম কি হবে? ইউনিট কোড এন্ড টাইটেল। তবে একটা যদি বুঝেন ইউনিট কোড, দ্বিতীয়টা ইউনিট টাইটেল, তাহলে দুটো হলো। পরে ডিসক্রিপ্টর, গুড,
স্যার কি nominal or Element of competency, Element of competence. performance criteria, evidence guide, These are basic. রেঞ্জ অফ স্টেটমেন্ট or রেঞ্জ অফ ভেরিয়েবল Range of statement বা range of variable. Note করেন এভিডেন্স গাইড আর evidence guide, expectation, requirement. তাহলে এই যে 9টা কম্পোনেন্ট, এটার প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতরে অনেক ধরনের প্রশ্ন হয়। স্যার এখানে আরেকটা বেশি দেওয়া ছিল, এখানে বেশি দেওয়া আছে কোশ্চেনের অ্যানসার, স্কিল এন্ড নলেজ রিকোয়ার্ড ফর দ্য ইউনিট। এটা তো এভিডেন্স গাইডের ভিতরে করে দেয়, ওটা না বললেও হবে। ঠিক আছে, আপনি হয়তো যে সিএস থেকে যে বেঞ্চমার্ক আপনার যেটা সিবিএলএমটা হয়েছে ওটা লিখতে হবে, ওটা আর দরকার নেই। কারণ আপনি যেটা বলেছেন কি কি নলেজ, স্কিল, অ্যাটিটিউড রিকোয়ার্ড হবে, এভিডেন্স গাইডে নাই। জি স্যার। এভিডেন্স গাইডের অংশ কয়টা? 7টা 7টা। ওর মধ্যে আছে না? প্রথমে তো কি আছে? রিকোয়ার্ড নলেজ, বাউন্ডারি নলেজ, স্কিল, রিকোয়ার্ড অ্যাটিটিউড, 3টা, তাই না? বাকি 4টে কি? রিসোর্স অ্যাপ্লিকেশন 4টা। পরে assessment, হ্যাঁ method of assessment, হ্যাঁ মেথড অফ অ্যাসেসমেন্ট, তারপর context of assessment. কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, আরেকটা আছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট Critical অফ aspect, ওটা স্যার প্রথমে। ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ প্রথমটা তাহলে আপনি যেটা বলেছেন ওইটা এর ভেতরে পড়ছে না? হ্যাঁ, এই জন্য আলাদা এটা কম্পোনেন্ট আকারে বলবো। তাহলে এটা সংখ্যা জিজ্ঞেস করে না, বলা হয় হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ সিএস। হ্যাঁ এটা কি স্যার সেভেন মানে কম্পোনেন্ট 7 কম্পোনেন্ট লিখতে হবে? হ্যাঁ, কম্পোনেন্ট চাইলে আমি সব কটার নাম লিখতে হবে। আমার হাতে এটা কি রিমোট নাকি? ওটা তো আমরা মনে করি যে মাল্টিমিডিয়া বা সি রিমোট আছে না, এটা যে স্ক্রুগুলি আছে আমরা যদি খুলে এরকম আলাদা করে ফেলি তাহলে এগুলো ব্যাটারি একটা কম্পোনেন্ট, স্ক্রু করলাম, ভিতরে সার্কিট পাবো, আরো ভিতরে গেলে রেজিস্টার কন্ডেন্সার এগুলো পাবো, এগুলো কি কম্পোনেন্ট। কম্পোনেন্ট। এই সবগুলি যখন আমি সিস্টেমেটিক একত্রিত করি তখন একটা কি হয়? একটা রিমোট নাকি? ঠিক একইভাবে আমাদের যে সিএস করতেছি, সিএস তো এমনি এমনি হয়ে গেলে এটা না, এর মধ্যে কিছু স্পেসিফিক কম্পোনেন্ট আছে। এই জিনিসগুলিকে সিস্টেমেটিক যখন আমরা একত্রে দাঁড় করাই তখন এটা বলি যে এই কোয়ালিফিকেশনের জন্য এটা একটা লিখিত গাইডলাইন বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। মজা করতে তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা আলাদা বুঝেছি। যদি বুঝেন তাহলে আমাকে বলেন এই যে ইউনিট ডেসক্রিপ্টর বললাম, হোয়াট ইট ইজ? ইউনিট ডেসক্রিপ্টর কি, এর মধ্যে কি থাকে? ইউনিটের নাম এবং এলিমেন্ট অফ অনেকটা ওরকম, কিন্তু ইউনিট ডেসক্রিপ্টর যদি বলি স্যার ইউনিট বলেন। টাইটেল বা ইউনিট ওয়াইজ ইউনিট অফ কম্পিটেন্সি যে সংক্ষিপ্ত রূপগুলো থাকে স্যার ইউনিট ডেসক্রিপ্টরে। রাইট, আমরা যদি শাব্দিক অর্থে ব্যাখ্যা করি ডেসক্রিপ্টর মানে বর্ণনাকারী। হ্যাঁ, ও ইটসেলফ describe the container, what are the what materials or what components are inside that descriptor, তাই না? তাহলে ইউনিট ডেসক্রিপ্টর মানে কি? এই ইউনিটে কি কি পারফরমেন্স রয়েছে, এই ইউনিটে কি কি এলিমেন্ট, পারফরমেন্স বা কার্যক্রম রয়েছে যেটা ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী পারফর্ম করতে হবে, সেইটার একটা সামারাইজ ফর্মে ওইখানে লেখা থাকে ইউনিট ডেসক্রিপ্টরে, নট ডিটেলস। এখানে দেখবেন যে কয়েকটা সেন্টেন্স যে দিস ইউনিট কভার্স দ্য রিকোয়ার্ড নলেজ, স্কিল, অ্যাটিটিউড, টু বা এই যে কোনো এলিমেন্ট থাকে সেগুলোর নাম দেওয়া থাকে। বলেছেন তো? আমি যেখানে কথা বলতেছি এটা হলো কি, আপনি এগুলো জানেন কিন্তু আপনি এটা বুঝতে পেরেছেন কিনা। এই প্রোগ্রামগুলিতে এইগুলি বোঝানো হয়। আপনি যখন বুঝবেন তখন দেখবেন যে প্রশ্ন যেভাবে আসো ইউ আর রেডি অর ইউ আর এবল টু আনসার। তারপরে নমিনাল আওয়ার আমরা বলি কত সময় কাজটা বা ইউনিটটা কভার করতে লাগে, নির্দিষ্ট নাম থাকে, কোড থাকে, এডিট কোডের টাইটেল। এলিমেন্ট, হোয়াট ইজ এলিমেন্ট? একটি জবকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। এলিমেন্ট কিভাবে লেখা হয় জানেন? এলিমেন্ট, হোয়াট ইজ দ্য ফর্ম অফ রাইটিং এলিমেন্ট? এলিমেন্টস আর রিটেন উইথ অ্যাকশন বার, না? অ্যাকশন বার দিয়ে কিন্তু এলিমেন্ট লেখা হয়। হ্যাঁ, where you select the job, these are the
understanding level questions. Question, when a job is selected or chose from, কোথা থেকে? এটা বলেছেন তো নাকি? এলিমেন্ট থেকে। মনে রাখবেন, আপনারা নোট ডাউন করেন। যে ট্রেনারের জন্য দরকার, অ্যাসেসরের জন্য দরকার। আপনার যে জবটা আসছে, হ্যাঁ, জবটা কোথা থেকে আসছে? আপনি বলেন সিএস থেকে। সিএস এর কোন জায়গা থেকে আসছে? এলিমেন্ট থেকে। কেউ যদি উত্তর দেয় পারফরম্যান্স ক্রাইটেরিয়া। If anyone tell that it is comes from performance criteria, wrong. No. জব আসবে এলিমেন্ট থেকে। এটারও ট্রেনারের সিরিয়াল স্পেসিফিক লাইনে বলা আছে। তাহলে জব শুড বি চোজ ফ্রম এলিমেন্ট। হ্যাঁ, দুটো থেকে একটা দিলেই হবে না, এলিমেন্ট। element, not performance criteria. One element may be one or more than one job. কিছু এলিমেন্ট আছে একাধিক জব হতে পারে। যদি এলিমেন্টের বেশি থাকে, কাজটা একটু বড় হয়ে থাকে, আপনি একাধিক জব করতে পারেন। যে কথাগুলি আমরা বলতেছি, দিস ইজ দ্য ভেরি কনসেপচুয়াল কোয়েশ্চন and important information. Being a trainer, being a assessor, you must know. এই লাইনে ঠিক আছে? কথাগুলি ঠিক আছে? তাহলে আপনারা যারা এখন পড়েছেন, তাহলে আপনার এই ভিতটা যদি মজবুত থাকে, আপনার অ্যাসেসর আটকাবে কেন? হয় নট ইয়েট। তার আটকানো একটাই রাস্তা, শুধু রিটেনের জন্য তো গল্পটা করতেছি। এক নাম্বারটা হলো ইটস অ্যাবাউট 50% এর কাছাকাছি এক নাম্বারের যা মেসেজ রয়েছে। হ্যাঁ, আর আরো ধরেন 40 or above আছে আমার যে অ্যাসেসমেন্টের বিষয়টাতে। ওর থেকে এক দুটা কোশ্চেন থাকে, ইনক্লুসিভিটি থাকে, এভিডেন্স থেকে। যে এভিডেন্সটা আপনি পড়লেন, আমরা যে আগে গল্পগুলি করলাম, এভিডেন্সে কি কি অংশ থাকে। যদি রেটিং শিট নিয়ে প্রশ্ন আছে, রেটিং শিট নিয়ে কথা বলি নাই, সেলফ বলেছিলাম রেটিং শিটটা কিভাবে তৈরি করেন, তাই না? রেটিং শিট যে ডেমনস্ট্রেশন যে পারফর্ম করবে, যে পিসিগুলা আপনাকে প্রদর্শন করতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে জব রিলেটেড, সেগুলো আপনি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে টিক দিয়েছেন না? হ্যাঁ, সেইটারে একত্রিত করে আপনি বানাইছেন রেটিং শিট। আর এখন যখন অ্যাসেসমেন্টে বলবেন, আপনারা দেখবেন যে আপনাকেও রেটিং শিট দেবে, যেটাকে বলে যে অ্যাসেসররা নো ইউ হ্যাভ নো রাইট ফর টিক মার্ক, আপনি টিক চিহ্ন দিতে পারবেন না ওখানে। এটা অ্যাসেসরের কাজ। ইউনিট ওয়াইজ কয়টা হ্যাঁ এই রেটিং এর জন্য অংশ রয়েছে, মানে চেকবক্স রয়েছে, সেটা অ্যাসেসর করবে। এটা হলো এভিডেন্সের একটা পার্ট, যেটাকে আমরা বলি রেটিং শিট। তারপরে আরেকটা পার্ট হলো রিটেন কোয়েশ্চেন উইথ আনসার, যে ওখানে ঠিক দিয়েছেন কি কি প্রশ্ন করবে, সেটার জন্য একটা প্রশ্ন থাকে। এটা ইউনিট ওয়াইজ। আর টোটাল অ্যাসেসমেন্টের জন্য সবকটা ইউনিট মিলে একটা প্রশ্নপত্র তৈরি করা, প্রণয়ন করা। তারপরে থাকে ওরাল কোয়েশ্চেনও থাকে। ওরাল কোয়েশ্চেনটা সাধারণত বিটিভি লাস্টে যেটা করেছিল, ওটা ব্ল্যাঙ্ক করে দিয়েছিল, অ্যাসেসের উপরে ছেড়ে দিয়েছিল। কারণ ফিক্স 8-10টা কোয়েশ্চেনে ওরাল কভার হয় না, তাই না? এই জন্য কিন্তু অ্যাসেসরের রাইট আছে, হি ক্যান আস্ক এনি কোয়েশ্চেন দ্য বেসড অন সিএস কম্পিটিটিভ স্ট্যান্ডার্ডকে কভার করে যে কোনো প্রশ্ন সে করতে হবে। ইভেন আমরা যখন অ্যাসেসমেন্টে যাই, এই অ্যাসেসমেন্টের 10টা কোয়েশ্চেন দেওয়া আছে, এটি যে আমার করা লাগবে, ইট ইজ নট বাউন্ডেড। আমি অনেক সময় করি, কারণ আমি দেখলাম যে তার খাতাটা কেমন হলো, সে কীরকম পারফর্ম করেছে। আমার যেহেতু তার ভেতর থেকে নলেজ স্কিলটা বের করতে হবে, তাহলে ও রিলেভেন্সিয়াল যে একটা কোয়েশ্চেন দেখি আসলে তার ভিতরে এটা আছে কিনা। এই জন্য এখানে ফ্রিডম রয়েছে। তারপরে একটু গাইডেড কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, যে এটি পারলে ধরে নেওয়া যায় যে সে মোটামুটি স্টাডি করেছে বা বুঝেছে। বুঝছেন, ফ্লেক্সিবিলিটি কিন্তু এখানে আছে। এটা কিন্তু কোনো হেলো হর্ন ইফেক্ট এই সমস্ত কিছু না। হঠাৎ প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট করেছেন না? কয়টা প্রিন্সিপাল আছে? 4টা। কি কি? ভ্যালিডিটি, রিয়েলিটি, ফ্লেক্সিবিলিটি।